সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ বেশ কিছু বিষয়ে, জাতীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে আমরা সমসাময়িক দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে গতকাল বিএনপি তাদের 237 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। এই 237 আসনে প্রার্থিতা ঘোষণা করার পর সারা দেশে এই নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে গত দুদিন থেকে। কোনো জায়গায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সাতক্ষীরার আশাশুনিতে হরতালের কর্মসূচি দিয়েছেন। এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আরপিও সংশোধনী গেজেট জারি হয়েছে। আরপিওর মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং আজকে দিনের অন্যান্য জামাতে ইসলামী, এনসিপি তাদের 300 আসনে প্রার্থী ঘোষণা করবে। জামাতে ইসলামী আবার বলেছে তারা আগেই গণভোট চায়, এই নভেম্বরের ভিতরেই গণভোট চায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। আলোচনা করার জন্য দুজন অতিথি আজকে আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সাথে। ডক্টর এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি থেকে যে নতুন করে কালকে ঘোষিত প্রার্থী সংসদ নির্বাচনে, উনি বিএনপির মনোনীত প্রার্থী, প্রাথমিকভাবে মনোনীত। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার, মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মিলন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আপনি তো মনোনয়ন পাওয়ার পরপরই, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পরপরই উজানে পীরের মাজারে গিয়েছিলেন। জি। এবং মাজার থেকে ফিরে এসে বলা যায় যে আপনার অলিখিতভাবে, অঘোষিতভাবে আপনার নির্বাচনী কার্যক্রমই শুরু করে দিয়েছেন। জি। আপনার কাছ থেকে জানতে চাই যে কালকে অনেকটা আকস্মিকভাবেই 237 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে এবং এই নিয়ে নানা ধরনের কথাবার্তা, ভালো মন্দ অনেক কিছু আছে। 63টি আসনে এখনও বিএনপি প্রার্থী দেয়নি, প্রাথমিকভাবেও নাম ঘোষণা করেনি। আবার আজকে একজনের নমিনেশন স্থগিত করা হয়েছে মাদারীপুর 1 আসনে। তো সব মিলিয়ে আপনার এই ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচক, আমাদের আজাদ সাহেব এবং দর্শক শ্রোতা। আমি এই বেশ কয়েকদিন ধরে কচুয়াতে আপনার এই যে তারেক ভাই, আমাদের পার্টি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, উনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন বিবিসি বাংলায়, সেটা আমি একটা জায়ান্ট স্ক্রিনে কচুয়াতে এটা দেখাচ্ছিলাম। পরশুদিনও দেখিয়েছি, গতকালকেও দেখিয়েছি, আজকেও দেখিয়েছি, বিভিন্ন জায়গায় আমি দেখাচ্ছি। তো পরশুদিন সন্ধ্যায় যখন আমি আমার সাচার বাজারে এই প্রদর্শনী করছিলাম, যখন প্রশ্ন করা হলো যে কোন পদ্ধতিতে আপনি এবার নমিনেশন দেবেন, জনাব তারেক রহমান সাহেব যেভাবে পদ্ধতি বিশ্লেষণ করলেন, বিচার বিশ্লেষণ করলেন, যারা জনগণের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা জনগণের সুখ দুঃখের সাথে রয়েছে, যারা জনগণের জন্য কাজ করেছে, এমন রেকর্ড রয়েছে, সব মিলিয়ে উনি যেই উপস্থাপনা করলেন এবং সেই সাথে এটাও প্রশ্ন করা হয়েছে যে তৃণমূলের মতামত আদৌ না হবে কিনা, খুব গুছিয়ে সুন্দর করে যখন এই উত্তরগুলি দিলেন, সেই সময় দর্শক সারিতে যে হাজার হাজার জনতা ছিল, তারা উৎফুল্ল হয়ে হাততালি মারতে মারতে বলল, বুঝেছি মিলন ভাই নমিনেশন পেয়ে যাবে। এই যে জনগণের, ভোটারদের হৃদয়ের কথা, ভোটাররা কীভাবে নমিনেশন চায়, এই কথাটি ওনার বিবিসি বাংলার ইন্টারভিউতে তিনি বলছিলেন। তো সেই জায়গাটিতে উৎসুক জনতা বুঝতে পেরেছে যে আই এম কোয়ালিফাইড ফর দ্যাট। এটা পরশুদিন উনি যে ক্রাইটেরিয়াগুলো বলছিলেন, সেটার মধ্যে যে এই ক্রাইটেরিয়াগুলো যখন উনি ব্যাখ্যা করছিলেন বিবিসির সেই ইন্টারভিউতে, সমসাময়িককালে ওনাকে বলা হয় যে 17 বছর পর উনি কোনো ফুল ফ্লেজেড একটা ইন্টারভিউ দিয়েছিলেন বিবিসিতেই, বিবিসি বাংলাতে। শিওর। এরপরে গতকালকে একই প্রোগ্রাম, রহিমানগর বাজারে বিশাল প্রোগ্রাম, আমি সেই প্রোগ্রামে যাচ্ছিলাম। প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে, আমার একটু বিলম্ব হয়েছে। আমি ঢুকতে ঢুকতেই অ্যানাউন্সমেন্ট আসলো মাগরিবের পরপরই যে আমার মনোনয়ন হয়েছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পর উৎসুক জনতা তারা আমাকে বরণ করে নিল এবং সেই সাথে গতকালকে বক্তব্য শেষ প্রান্তে উনি কাদেরকে নিয়ে দেশ চালাবেন এবং কিভাবে চালাবেন সেই বিষয়গুলোকেও ওখানে উপস্থাপিত হয়েছে। তখনও দেখলাম জনগণ উৎফুল্লতার সাথে বলেছে, আসলে তারেক ভাই আগামী দিনের আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশ উনি করতে চান, সবার আগে বাংলাদেশ, এই যে সবার আগে বাংলাদেশের হৃদয়ে বাংলাদেশ, যখন উপস্থাপক জিজ্ঞেস করছিল আপনি কি ট্রাম্পকে কপি করছেন, বলে নো, আমি ট্রাম্পকে কপি করছি না, এটা আমার বাংলাদেশকে আমি করে তুলতে চাই।
এই যে হৃদয় থেকে কথাগুলো ট্রাম্পের যেটা আমেরিকা ফার্স্ট আর উনি ইংরেজি করলে বাংলাদেশ ফার্স্ট, যেটা ওনার বিবিসির ইন্টারভিউর কথাই আপনি আবারও বলছেন। হ্যাঁ, সেই জায়গাতে উনি বললেন বাংলাদেশ। তো এই যে উনি বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশকে গড়ে তুলতে হলে এই যে রাজনীতিবিদদের গড়ে তুলবেন, এই রাজনীতিবিদরা এই যে সামনে নির্বাচন যেটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই জায়গায় যদি ত্রুটি থাকে তাহলে তো এটা অ্যাকসেপ্টেবল না। এই জন্য তিনি একাধিকবার জরিপ করেছেন, ব্যক্তিগতভাবে বিভিন্ন ইনস্টিটিউশনের দ্বারা জরিপ করে উনি দেখেছেন যে কোথায় কোথায় ওনার কোন কোন ক্যান্ডিডেট কী অবস্থানে রয়েছে। এবং আমি বিশ্বাস করি উনি যে আন্তরিকতার সাথে এটা করেছেন। দেখুন জাহিদ ভাই, আপনি জানেন নমিনেশন দেওয়ার বিষয়টি আসে, একটা নমিনেশন ফর্ম কিনতে হয়, সেখানে আপনার পাণ্ডুলিপি তৈরি করে দিতে হয়, আপনি সমাজসেবক কিনা, রাজনীতির অভিজ্ঞতা, প্রজ্ঞা সব মিলিয়ে আপনি একটা মোটামুটি থিসিস পেপার সাবমিট করতে হয়। সেই সাথে একটা অঙ্কের টাকা পার্টি অফিসে দিতে হয়, 30,000 20,000, ফর্ম কিনতে একটা টাকা, আবার জমা দেওয়ার সময় একটি টাকা। তারপরে এই ইন্টারভিউর আগে দৌড় লাভ ঝাঁপ চারিদিকে, সবার সাথে সবার তদবির, কি যেন একটা ঈদের আমেজ মনোনয়নের সময় হয়। এবার কিন্তু না ফর্ম বিক্রি হয়েছে, না টাকা নেওয়া হয়েছে, না কেউ জানে কাকে কখন জিজ্ঞাসা করবে। হঠাৎ করে দিন 1 মাস আগে কল আসলো যে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। আইডি মিনস আমাদের ন্যাশনাল আইডিটা দিতে হবে এবং একটা ছবি দিতে হবে। পরে শুনলাম এই ন্যাশনাল আইডিটি দিয়ে আমার কোনো ব্যাংক লোন আছে কিনা বা আমার কোনো রকম দায়িত্ব সরকারের প্রতি আছে কিনা, সব কিছু তিনি বসে 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 ভেরিফাই করেছেন। এটা তো দলীয় টিমের পক্ষ থেকে নিশ্চয়ই এগুলো করা হয়েছে, এগুলি আগে থেকে করেছে। করে উইদাউট এনি ইনভাইটেশন স্ট্যান্ডিং কমিটির সাথে বসে বিচার বিশ্লেষণ, চুলচেরা বিচার বিশ্লেষণ করে তিনি নমিনেশনটা ঘোষণা দিয়েছেন সকলের অনুমতিক্রমে। এবং আপনি দেখেছেন, আপনার কাছে আমি আবার আসবো। আমি জনাব আবুল কালাম আজাদ মজুমদারের কাছ থেকে শুনতে চাই, সরকার বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা তো বলছিলেন যে 15ই ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে। তো সর্বশেষ আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে, আপনি তো সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব হিসাবে খুবই সক্রিয় রয়েছেন এবং সব কর্মকাণ্ড আপনি সার্বক্ষণিকভাবে আপনাদের মাধ্যমে আমরা সাংবাদিকরা জানতে পারি। তো সর্বশেষ বক্তব্যে উনি এটা রিইটারেট করেছেন, স্টেটমেন্ট আপনারা যেটা করেছেন এইটা তো আমরা দেখলাম কালকে সকালেই যে মিটিংটা ছিল ওইখানেও কিন্তু এই কথাটি আবারও বলা হয়েছে। এই যে সকালবেলাও আপনারা একটা অবস্থান গ্রহণ করলেন, সরকারের পক্ষ থেকে বলা হলো এবং কালকেই বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করলো অনানুষ্ঠানিকভাবে এবং প্রাথমিক তালিকা। তার আগে আমরা দেখেছি বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে জামাত তাদের মিটিংগুলোতে তাদের প্রার্থিতার কথা বলেছে, যদিও কেন্দ্রভাবে এখনও তারা করেনি, তারা বলছে শিগগিরই করবে। আজকেও জামাতের নির্বাহী কমিটির বৈঠক ছিল। জামাতের আমির অনেকদিন পর দেশে ফিরে আসছেন, আমেরিকা, সৌদি আরব এবং যুক্তরাজ্য এবং সর্বশেষ টার্কি, বলা যায় 4টা দেশ সফর করে উনি ফিরে এসে আজকেই মিটিং করেছেন। আবার এনসিপিও আজকে, এনসিপির চিফ যে নাহিদ ইসলাম, উনি রাতে একটা ভিডিও বার্তায় সাংবাদিকদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তায় বলেছেন ওনারা 300 আসনে প্রার্থী দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা জানি যে এনসিপি শাপলাকলি প্রতীক পেয়েছে, তাদের নিবন্ধন আজকে এটা কনফার্ম করা হয়েছে, গ্যাজেটটা বাকি রয়েছে, কিছু ফর্মালিটিস বাকি। তো এই সব মিলে প্রধান 3টা রাজনৈতিক দলের কথা আমরা বললাম, তো স্টেক হোল্ডার এবং সরকারের সামনে এখন পরিকল্পনা কি, সরকার এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই যে নির্বাচনী কার্যক্রম, এটাকে আমরা স্বাগত জানাই। রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনী কার্যক্রম, অনেক দিন ধরেই আমাদের দেশে গ্রামে গঞ্জে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। আপনি মিলন ভাইয়ের বক্তব্য কিন্তু শুনেছেন যে ওনারা অনেক দিন ধরেই কিন্তু গ্রামে গঞ্জে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন। তো একদম আনুষ্ঠানিকভাবে আমরা একটা বড় রাজনৈতিক দলের কাছ থেকে প্রথম জানলাম যে তাদের অধিকাংশ আসলে তাদের হয়ে কারা নির্বাচন করবেন। এটা আমাদের নির্বাচন নিয়ে খুব সূক্ষ্মভাবে একটা মহল কিছু সংশয় উৎপাদন করার চেষ্টা করছে। নির্বাচন হবে কি হবে না, সরকারের পক্ষ থেকে বারবার ব্যর্থহীনভাবে বলার পরেও
এই সংশয়টা উৎপাদন করার চেষ্টা করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তো এই যে এই বিভ্রান্তি উৎপাদনের যে চেষ্টা, আমরা মনে করি যে এই যে প্রার্থিতার ঘোষণা এইসবের বিপক্ষে এটা একটা সময় উচিত পদক্ষেপ বা একটা জবাবও বলতে পারেন। আমরা মনে করি এই 2 দিন ধরে, গতকাল এবং আজকে এই 2 দিন ধরে তো সারা দেশে একই আলোচনা। এই বিএনপির ক্যান্ডিডেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে, শুধু প্রার্থী দলের লোক না, বাইরের লোকদের মধ্যেও এই আলোচনাটাই হচ্ছে। মানে নির্বাচনের দিকে এটা কি আরেক ধাপ এগিয়ে গেল কিনা? অবশ্যই নির্বাচন নিয়ে যারাই নানা ধরনের অপপ্রচারে লিপ্ত আছেন বা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর এই যে কার্যক্রম, বহুবিধ কার্যক্রম, তাদের নির্বাচনমুখী নানা ধরনের পদক্ষেপ, এগুলোর ফলে জনগণের মধ্যে বিশ্বাসটা আরও দৃঢ় হবে যে নির্বাচন আমাদের ফেব্রুয়ারিতেই হবে এবং সেই নির্বাচনে আমাদের যে এই মুহূর্তে যে প্রধান রাজনৈতিক দল যারা ক্রিয়াশীল আছেন তারা সবাই অংশগ্রহণ করবেন এবং তাদের জনগণ অনেকদিন পর তাদের পছন্দসই প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবে। মিলন ভাই, যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, আমরা জনাব আজম মজুমদারের কাছ থেকে সরকারের অবস্থানটা জানলাম। তো আপনার সাথে যেটা নিয়ে কথা বলছিলাম যে প্রসঙ্গেই যে এইবার যে এই তালিকাটা ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে, এইটাকে সামগ্রিকভাবে, আপনি তো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কি ক্রাইটেরিয়ার উপর বেস করে এটার একটা ধারণা দিলেন আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে, আপনি সামগ্রিকভাবে এই তালিকাটাকে কিভাবে মূল্যায়ন করছেন? মানে আপনি অ্যাক্টিভ একজন রাজনীতিবিদ হিসাবে এবং তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে, আপনি জনাব তারেক রহমান এবং বিএনপির রাজনীতির সাথে, ওনার নেতৃত্বের সাথে দীর্ঘদিন একসাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তো সব মিলে আপনি এটাকে কিভাবে দেখছেন? এক লাইনে যদি আপনি বলেন যে কি, এরপরে এটা ব্যাখ্যা করেন। এক লাইনে বলতে গেলে, ইফ আই পুট হিজ শোজ অন মাই টোজ আই উড হ্যাভ টেকেন দ্য সেম ডিসিশন। আমি যদি উনার অবস্থান থেকে আমি চিন্তা করতাম, আমি এর বাইরে কোনো কিছু চিন্তা করার সুযোগ আমিও ব্যক্তিগতভাবে দেখছি না আছে। তার মানে আমি আমার চাঁদপুর দিয়ে বা আমার পাশে যারা রয়েছে সারা বাংলাদেশ 300 আসনটি না চিন্তা করে যে কটাকে আমি মনে করেছি উপযুক্ত আমার এই রাজনীতির, আমি দেখেছি সঠিকভাবে এই মূল্যায়িত হয়েছে। এবং এটা একদম অ্যাবসলিউটলি উনি যেভাবে এটাকে ইভ্যালুয়েট করেছেন, এভরি কর্নার ওয়াজ টাচড। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে চুলচেরা বিশ্লেষণ করে আগামী নির্বাচনে বিজয়ী হওয়া, প্লাস আগামী দিনে এই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আরও ভিগোরাসলি রাজনীতি করা। দেখুন, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে এই জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু একটি পপুলার পার্টি এবং লার্জেস্ট পার্টি হিসাবে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান নিচ্ছে। অতএব ওনার চুলচেরা বিশ্লেষণ এবং স্ট্যান্ডিং কমিটি যে সহযোগিতা করে এই কাজটি করেছে, এটা একটা অস্বাভাবিক কাজ ওনারা করেছেন, আমি এটা বিশ্বাস। আমরা দেখেছি যে এইবার 83 জন, যেটা মিডিয়ায় রিপোর্ট হয়েছে, যে নতুন মুখ আসছে যারা অতীতে কখনো নির্বাচন করেননি, কোনো নির্বাচনে পার্টিসিপেট করেননি বিএনপির পক্ষ থেকে কিংবা বিএনপির বাইরে অন্য কোনো দল কিংবা স্বতন্ত্রভাবে। তো এটা একটা ফিগার যে এই 83 জন নতুন মুখ, এই 83 নতুন মুখকে খোঁজার ব্যাপারে এইটার পার্টি কি দৃষ্টিভঙ্গি নিয়েছে বলে আপনার মনে হয়? আসলে জাহিদ ভাই, আমরা যখন রাজনীতি করেছি, ধরেন 96, 2001, 2008, 2014, 18, 14 তো ইলেকশন করিনি, সেই মুখগুলির মধ্যে অনেক প্রথিতযশা মুখ, ব্যক্তিত্ব যারা একাধিকবার পার্লামেন্ট হয়েছিলেন, তাদের অনেকেই মারা গিয়েছেন। আপনি যদি সেই লিস্টটা দেখেন, তারপরে দেখবেন যে বিশাল একটা অঙ্কের লিস্ট। তারপর অনেকেই কিন্তু বার্ধক্যজনিত কারণে রয়েছে। সেই জায়গাগুলি রিপ্লেসমেন্ট করা, নতুন প্রজন্ম থেকে বের করে নিয়ে আসা, এটা একটা হিউজ টাস্ক ছিল। এবং সেই জায়গায় ওনার ইভ্যালুয়েশন প্রসেসটা ওয়াজ ফ্যান্টাস্টিক। উনি প্রত্যেকটা কর্নার ইভ্যালুয়েশন করে দিয়েছেন এবং বাস্তবেই একটা সুন্দর দিয়েছেন। এখন প্রবীণ নবীন সব মিলে, তারপরেও কিন্তু বলা হচ্ছে যে তরুণদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে এখনো কম, যদিও মিক্সড বলা হয়েছে। বিশেষ করে এটা এনসিপির পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এনসিপি বলতে পারি, কিন্তু আমি যদি আমার মাইন্ড রিফ্রেশ করি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি 2 বার ফজলুল কলেজে ভিপি ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, সেই সময় আমরা ছাত্র রাজনীতি করেছি। সেই সময় কি আমি ভাবতে পারি যে হল থেকে বেরিয়ে আমি সংসদে যাব? এই ধরনের চিন্তা চেতনা ওই সময় প্রেক্ষাপটে ছিল না। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, তোমরা রাজনীতি করেছো, কর্মজীবনে ফিরে আসবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, তারপর আবার সমাজসেবা আত্মনিয়োগ করবে। আপনি যদি সেই ক্ষেত্রে বলেন ফ্রেশম্যান
উইদাউট হ্যাভিং এক্সপেরিয়েন্স আপনি পার্লামেন্টে নিয়ে আসতে চান, কারণ ধানের শীষ একটা পপুলার প্রতীক, এই পপুলার প্রতীক দিয়ে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, একটা গ্রুপ অফ সেগমেন্ট আপনি রাখতে পারেন, কিন্তু সেই সেগমেন্টটাও টু মাচ প্রি ম্যাচিউর না দিয়ে ম্যাচিউর লেভেলে দেওয়া হয়েছে। আপনি দেখুন আমাদের যারা নবীন আসছে তাদেরও একটা ম্যাচুরিটি স্টেজ রয়েছে। আপনারা যে 63টি আসন খালি রেখে দিলেন, ঘোষণা করলেন না, এই 63টি আসন ঘোষণা না করার পিছনে কি কারণ? যদিও বিএনপির মহাসচিব বলেছেন যে জোটের শরিকদেরকে অ্যাকোমোডেট করার সুবিধার্থে আপনার এখানে অনেকগুলো আসন খালি রাখা হয়েছে, আবার কিছু কিছু আসনে হয়তো আপনারা একটা সমঝোতায় পৌঁছতে পারেননি, কাকে প্রার্থী করবেন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি। আবার একটা কথা আসছে যে এনসিপিকেও আপনাদের জোটে নেওয়ার ব্যাপারে, যদিও জনাব নাহিদ ইসলাম আজকে রাত্রেও বলেছেন উনি 300 আসনে এনসিপি প্রার্থী দিবে এবং তারা নির্বাচন করবে শাপলা-কলি প্রতীক নিয়ে। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। 83 + 63 146 নিউ জেনারেশন আসছে, অ্যাটলিস্ট নমিনেশন পাচ্ছে। কারণ এর মধ্যে কিছু পুরাতন থাকতে পারে। আপনার মনে করেন আপনারা যাদেরকে ছাড়বেন জোটের শরিক, তারা তো কেউ কেউ আগেও এমপি ছিলেন, এরকম প্রার্থী হয়তো আছেন, এমপি ছিলেন না কিংবা ছিলেন না, অনেকেই ছিলেন না। এখন কোশ্চেন হচ্ছে জোটকে নিয়ে। আমরা কিন্তু আগে থেকেই বলেছিলাম যে আমরা নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে আমরা সকলকে নিয়ে সরকার গঠন করব। বিএনপি বরাবরই এমন একটি অ্যাটিটিউড পোষণ করত যে আমরা সকলকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব, সকলকে নিয়ে জোট করব এবং সেইভাবে আমরা দেশকে পরিচালিত করব যেন কোনো রকম সংঘাত বিবাদ না থাকে। কারণ দেখুন এই 17-18 বছর। এখানে আমার একটা প্রশ্ন, আপনারা যদি সকলকে নিয়েই রাষ্ট্র পরিচালনা করেন, কেউ কেউ তো এই সমালোচনা করেন, তো এটা তো আবার একটা বাকশালী সিস্টেমের মতো হয়ে গেল। এখানে সেগ্রিগেটেড আমি এইভাবে করছি। দেখুন এই বিগত এই 17 বছর সকলে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা, এই যে গণতান্ত্রিক মনা আন্দোলন করা, ন্যায় বিচার, সাম্য, অধিকার, এই যে বাস্তবায়নের পক্ষে, মানে বাংলাদেশ, আগে বাংলাদেশ, এর পক্ষেই ছিল সকলে। আর যারা ফেসিস্ট তারা তো পালিয়ে গিয়েছে। তো এদের মধ্যে একটা সমন্বয় করে আগামী দিনের পথ চলার জন্য এই আহ্বানটি বিএনপির পক্ষ থেকে ছিল। সেই ক্ষেত্রে জোট করাটা আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত। আপনারা কি শক্তিশালী বিরোধী দল চান না পার্লামেন্টে, যদি আপনারা ক্ষমতায় যান? হ্যাঁ, না সকলেই তো আসছে না। না আমি তো ওই আমরা মামুরা ওই পদ্ধতি তো ওইটা না। তো এখানে হচ্ছে কি আমরা কিছু দলকে জোট করব। জামাত তো তারা বলেছে তারা বিরোধী দল নির্বাচন করবে, তারা তো সরকারি দলও হতে পারে। আপনি কিভাবে বুঝে ফেললেন? হতেই পারে, সেটা তো হতেই পারে, সে জনগণ সেইটা নিয়ে আমরা কোনো বিতর্কে যাওয়ার কোনো, গণতান্ত্রিক দেশে তো এই মতামত পোষণই করা যায় না। তো কিন্তু পাবলিক পারসেপশন বিএনপি ক্ষমতা আসবে। আপনি এটা লক্ষ্য করে দেখেছেন এই ঐক্য কমিশনে যে সমস্ত পরিবর্তনগুলো আনতে চাচ্ছে, এর টার্গেট কিন্তু বিএনপিকে নিয়ে। তা নাহলে আপনারা কী করে বলেন যে একটি দলের প্রধান সরকার প্রধান হতে পারবে না? আচ্ছা, বাংলাদেশে এখন দল কতগুলি যদি আপনাকে জিজ্ঞেস করি, মোর দেন 50। আচ্ছা, আপনি যদি বিএনপির ম্যানিফেস্টো, বিএনপির আইডিওলজি, বিএনপির কনস্টিটিউশন, গঠনতন্ত্র না মানেন, তো ইউ হ্যাভ দ্য চয়েস টু ওপেন এ নিউ পার্টি। বি মাই গেস্ট। আমরা মনে করি বিএনপির দলীয় প্রধান কে হবে আমাদের গঠনতন্ত্র সেটা নির্ধারণ করবে। আর আমাদের গঠনতন্ত্রে যাকে দলীয় প্রধান বানবে তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারবো না। হোয়াই ইউ রেস্ট্রিক্ট দ্যাট? সংবিধান রাষ্ট্রের জন্য, সংবিধান তো একটা দলের জন্য না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এটা তো ঐকমত্য কমিশন থেকে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, এখানে একটু জবাব আমি আজাদ মজুমদার কাছ থেকে শুনে আপনার কাছে আবার আসি। উনি যে প্রশ্নটা রেজ করছেন যে আপনারা যে সংস্কার কমিশনের কাছ থেকে যে প্রস্তাবটা আসছে, যেটা সরকারের মিডিয়েট এবং এটা চিফ কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই ঐকমত্য কমিশনের, বলছেন যে আপনারা এই সংস্কারের মাধ্যমে তার দলীয় কার্যক্রমকেই বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন কিংবা টার্গেট করা হচ্ছে। সরকারের অবস্থানটা কি? সরকার তো কোনো সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দেয়নি। এখানে আলোচনার জন্য এটা সবার কাছেই এটা উন্মুক্ত করা হয়েছে। কারণ ঐকমত্য কমিশন কিন্তু নিজে কোনো প্রস্তাবনা তৈরি করেনি। এই প্রস্তাবনাগুলো ঐকমত্য কমিশনের আগে বিভিন্ন বিষয়ে যে সংস্কার কমিশনগুলো হয়েছে তারা প্রস্তাবনা দিয়েছে। তারা সব স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেই কিন্তু কিছু লিখিতভাবে পাঠিয়েছিল, কাগজও পাঠিয়েছিল, কিছু প্রস্তাবনা তৈরি করেছে এবং
সেই প্রস্তাবনাগুলোকেই আবার সুপারিশ আকারে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছে রাজনৈতিক বিতর্কের জন্য। সরকার নিজে কোনো সিদ্ধান্ত এখানে দেয়নি। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে অধিকাংশ রাজনৈতিক দল যদি মতামত ব্যক্ত করে, কারণ এটা কোনো নির্দিষ্ট দলের কথা না, বিএনপি হতে পারে মানে একটা পারসেপশন আছে যে হয়তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই জন্য তারা এখন থেকেই মানে ওনার অভিযোগ যেটা আমি বলছিলাম যে উনি বলতে চাচ্ছেন যে বিএনপিকে টার্গেট করে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে সুতরাং তার হাত পা কেটে দিতে হবে, তার প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে না। সেটা ওনার রাজনীতি, ওনার এই অভিযোগ যদি থেকে থাকে তাহলে এটা ওনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে থাকতে পারে, কারণ এ বিষয়ে তো সবগুলো রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে, শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতামত নিয়ে তো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। যখন ঐক্যমত্যের জন্য ঐক্যমত্য কমিশন কিছু বেঞ্চমার্ক ঠিক করেছিল যে কতগুলো রাজনৈতিক দল একমত হলে তারা অন্তত সেটাকে একমত হয়েছে বলে রাজনৈতিক দলগুলো ধরে নেবে, এবং আলোচনার সুযোগ সব রাজনৈতিক দলকেই দেওয়া হয়েছে। এবং বিএনপিও সেটা ওপেন ছিল, অনেকটা টেলিভিশনে অনেক সময় প্রচার করা হয়েছে লাইভ, যে কি আলোচনা, বিএনপিও তাদের পয়েন্ট জনগণের কাছে বা ঐক্যমত্য কমিশনের আলোচনায় রেজ করেছে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আপনার কাছে আবারও আসবো মিলন ভাই, কি জানেন এই নিয়ে বলতে চাচ্ছি, এটা নিয়ে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। লেটস টক স্পেড টু স্পেড, অরেঞ্জ টু অরেঞ্জ। আপনি দেখেন এই যে 84 প্রপোজাল আসলো, এটা ঐক্যমত্য কমিশন এই প্রপোজালগুলো দিয়েছে। এই প্রপোজালগুলো যদি আপনি ভেরিফাই করেন, আপনি যদি এটাকে একদম ইনডেপথ অ্যানালাইসিস করেন, আপনি বলছেন ভারসাম্যতা আনতে হবে, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। আমাদের পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট, হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ? দ্য প্রাইম মিনিস্টার। ওকে, ইউনাইটেড স্টেটসে চলে যান, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ? President. Vice President elect from popular votes. Here, not popular votes. It's indirect democracy. আচ্ছা, popular vote যখন president elect and vice president elect হচ্ছে, president holds the executive power and the chief of the executive office. আর who is the vice president? সে হচ্ছে সেনেটরের সেই হাউসের চিফ। তাহলে এই যে তাদের মধ্যে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা, এবং সেখানে ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট দ্য প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেই ভাবে এটাকে স্ট্রাকচার করা হয়েছে, প্রেসিডেন্টকে প্রাধান্য দিয়ে ইলেক্ট ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আন্ডার সার্ভিস দিচ্ছে। আবার প্রেসিডেন্ট 2 টার্মে বেশি ইলেক্ট করতে পারবে না, ভাইস প্রেসিডেন্ট আনলিমিটেড, আমেরিকান কনস্টিটিউশন। ওকে, এন্ড কাম ব্যাক টু আওয়ার কান্ট্রি। এখানে এসে আমরা প্রেসিডেন্ট ইজ অর্নামেন্টাল। এখন আপনারা বলতেছেন যে না, প্রেসিডেন্টকে পাওয়ার ইম্পোজ করতে হবে, তাহলে ওয়াই দে আর নট গোয়িং ব্যাক টু ইউনাইটেড স্টেটস সিস্টেমস? কারণ শত শত বছর আপনি প্রেসিডেন্সিয়াল ফর্মে দেখেন, এখানে কিন্তু একটা খিচুড়ি বানিয়ে ফেলছে, বিকজ বহু জায়গা থেকে আসছে, তো এটা কন্ড্রোগ্লোমারেট একটা বাস্কেট তৈরি করেছে, সেখানে অল দ্য গুড ডিসিশনস তারা ওই বাস্কেটে রাখছে। কিন্তু এই যে আমেরিকান গুড ডিসিশন, বাংলাদেশের গুড ডিসিশন, ওয়েস্টমিনস্টার গুড ডিসিশনগুলো এখানে এনে রেখেছেন। কিন্তু প্রথমেই আপনাকে বুঝতে হবে যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ এবং প্রাইমারি কনস্টিটিউশন কি বলছে, ইটস দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে এসে আবার যদি আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ওই পয়েন্টগুলো এখানে এসে আপনি জোড়াতালি দিতে চান, তাহলে এটা একটা কুইনাইন হয়ে যাচ্ছে। এই মেকচারটা আসলে করেছে কারা? ঐক্য কমিশন। এটার পিছনে তো একটা বিষয় কাজ করেছে যে গত 15.5 বছরে আমরা শেখ হাসিনার যে স্বৈরাচারী হয়ে ওঠার পিছনে এই আইন কানুনগুলা কিছু, শেখ হাসিনা তো সবসময় আইনের তোয়াক্কা করেননি, কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কিছু আইনের কারণে আইনের সুবিধা নিয়ে করেছেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী। ওই জায়গাটাকে ভয়গুলো হয়তো ঢুকেছে ঐক্যমত্য কমিশন কিংবা অন্য যারা বিরোধিতা করছে প্রধানমন্ত্রীর এই ক্ষমতাকে খর্ব করার জন্য যারা বলছেন। তাহলে আমরাও তো এদেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমরা পার্লামেন্টের নেতা ছিলাম, আমরা দলের প্রধান ছিলাম, সেই সঙ্গে ফেসিস্ট জন্ম নিয়েছে আমাদের মধ্যে। তো কি করে আপনি বলতে পারলেন যে ফেসিস্ট হয়ে যাবে এই আইনের ভিতরে? এই আইনে কি বিএনপি 3 বার ক্ষমতা আসেনি? ফেসিস্টের চরিত্র ইজ ডিফারেন্ট। ফেসিস্টকে আপনি রেস্ট্রিক্ট করতে পারছেন না এটা দিয়ে। যদি আমরা ফেসিস্ট হতাম তাহলে আপনি বলতেন যে উই মাস্ট প্রোটেক্ট। না, ফেসিস্ট হয়েছে নির্বাচন ঠিকমতো হয়নি বলে।
এই নির্বাচনটি যদি প্রত্যেক বছর হতো তাহলে এই ফ্যাসিজমের জন্ম হতো না। এখন আপনারা আসছেন যে 2 টার্মে বেশি থাকতে পারবেন না। আচ্ছা বলুন তো, আমরা যদি আমাদের নেতাকে 2 টার্মের জায়গায় 10 টার্ম, এবং আমাদের নেতা যদি সারা বাংলাদেশে পপুলার প্রাইম মিনিস্টার হয়, আর সারা জনগণ যদি ওই পপুলার প্রাইম মিনিস্টারের জন্য তারা বলে উই ওয়ান্ট ওয়ান মোর, উই ওয়ান্ট ওয়ান মোর, হোয়াট ইউ ক্যান ডু? কারণ জনগণই তো সংবিধান তৈরি করছে, জনগণই তো এই জুলাই 36 করেছে। হাউ ডু ইউ নো যে আমাদের প্রাইম মিনিস্টার যিনি হবেন তারেক রহমান সাহেব, উনি 3rd টাইমে জনগণ চাইবে না? তাহলে জনগণের অভিব্যক্তিকে আপনি আইন করে ওটা তো আপনারা মেনেই নিয়েছেন। এই আলোচনায় আমরা যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি না। 10 বছরের জন্য প্রধানমন্ত্রী তো আপনারা মেনে নিয়েছি, কারণ আপনারা সবকিছু আসছেন বিএনপি কেন্দ্রিক করে। আচ্ছা, প্রাইম মিনিস্টার যিনি অফিস হোল্ড করবেন তিনি দলের প্রধান হবেন না, কেন হবেন না? হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য আদার পার্টি? আমাদের দল যদি মানতে পারে, আপনার প্রবলেম কি? জনগণ তখনই রেজ করবে কোশ্চেন, জনগণ যদি আমাদের দলের কোনো ফেসিস্ট আচরণ পায়, তাহলে আবার বলতেছেন সংসদ নেতা হতে পারবেন না কেন? এই যে টার্গেট সেগমেন্টেড, আপনি 70 অনুচ্ছেদ বলেন, আমরা তো সব কিছু মোটামুটি মেনে নিচ্ছি। এখন আমরা নোট অফ ডিসেন্ট দিতে পারবো না। আমি বললাম না, তারেক রহমান সাহেবের বক্তব্য সাক্ষাতে কেন আমি দেখাচ্ছি, কারণ উনি বলেছেন যে আমরা ঐক্য হলেই হয়ে গেল, আমরা যদি কোথাও মন্তব্য পেশ করি তাহলেই বিএনপির দোষ হচ্ছে। কেন? গণতন্ত্র মানে কি সব কিছু ইয়েস ইয়েস করা? আপনি যে গণভোট করবেন। আচ্ছা, আমি পরে আসছি আজাদ মজুমদার সাহেব, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে কালকে যেটা আমরা দেখলাম, যে কালকে অনেকে মনে করছিল যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসছে, এবং উপদেষ্টা পরিষদের এই বৈঠক থেকে এই গণভোট নিয়ে, যেটা মিলন ভাই যেখান থেকে আমি ওনাকে থামিয়ে দিলাম, যে গণভোটের ব্যাপারে জামাত চাচ্ছে গণভোটটা এই নভেম্বর মাসেই করতে, এবং আজকেও জামাতের নির্বাহী পরিষদের সভায়, যেখানে জামাতের আমির দেশে ফিরে এসে আজকে সন্ধ্যায় বৈঠক করেছেন, ওখানে আবারও ওনারা বলছেন যে ওনারা জুলাই আদেশ অবিলম্বে জারি করা এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোট করা, আর বিএনপি বলছে 2টা ভোট একসঙ্গেই করা। তো এই যে একটা বিরোধ, আবার উচ্চকক্ষে পিআর জামাত চাচ্ছে, বিএনপি এখানে আপত্তি করছে। তো মনে হচ্ছিল যে উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক থেকেই একটা সিদ্ধান্ত চলে আসবে। সরকার কেন অ্যাসার্টিভ হতে পারছে না? দেখলাম আমরা সরকার তার এই বলটা আবারও পলিটিক্যাল লিডারদের কাছে ঠেলে দিল, এবং 1 সপ্তাহ সময় দিয়ে। ওনারা যদি পারতেনই তাহলে তো ওনারা 1 বছরে পেরেই ফেরতেন, 9 মাসেও পারলেন না, আবার নতুন করে কি করবেন? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ যে আপনি আমার কাছে কিছু জানার ফুরসতটা পেয়েছেন। এই জন্য প্রথমত আমি ভাবছিলাম যে আজকে আপনি আমাকে আর ফলো দেওয়ার সুযোগটা পাবেন না, তারপর পেয়েছেন। আপনি মিলন ভাই অনেক কথা বলেছেন। একটা জায়গায় উনি এসে বলেছেন যে ওনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ওনারা সবাই মিলে রাষ্ট্র পরিচালনা করবেন, এরকম একটা অভিপ্রায় ওনাদের দলের পক্ষ থেকে আছেন। তো সবাই মিলে যদি আপনারা রাষ্ট্র পরিচালনা করার মতো আপনারা অভিপ্রায় আপনাদের থাকে, তাহলে সবাই মিলে এই ছোট্ট একটা বিষয় আপনারা সমাধান করতে পারবেন না কেন? এটা তো পারা উচিত। গণভোট আগে না পরে হবে? হ্যাঁ, আমি বলছি আফটার ইলেকশন না। আচ্ছা, তারপর না ঠিক আছে, ওনার ওই যে বলছি আর কি, এটা আপনাদের পারা উচিত। কারণ গতকালকে আপনি যদি আইন উপদেষ্টার সংবাদ সম্মেলনটা লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন উনি কিন্তু বলেছেন যে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু একসাথে আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে, হাসিনা বিরোধী আন্দোলনটা একসাথেই করেছে, তারা একসাথে জেল খেটেছে, একসাথে নির্যাতনের শিকার হয়েছে, অনেক কিছু একসাথে করেছে। এমনকি জাতিসংঘের মতো অধিবেশনে বাংলাদেশকে কয়েকদিন আগে একসাথে রিপ্রেজেন্ট করেছে। সো এমন না যে ওনাদের মধ্যে কোনো টকিং টার্ম নাই, ওনারা সবাই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছেন। বা গত 1-1.5 বছরে আমাদের যে কয়েকটা রাজনৈতিক ক্রাইসিস আমরা দেখেছি তৈরি হয়েছিল, আমরা মনে হয়েছিল যে এই ক্রাইসিস থেকে আমরা বেরোতে পারবো না, কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলোই কিন্তু সেই সমাধানের পথ দেখিয়েছে। তো তারা তখন যখন পেরেছে, সরকার বিশ্বাস করে যে তাদেরকে যদি আরেকটু সময় দেওয়া হয়, তাহলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে একটা সমাধানে পৌঁছাতে পারবে। যদি না পারে সরকারের অ্যাসার্টিভ হওয়ার তো সুযোগ রয়েছেই। এবং এই ক্ষেত্রে কি আমরা ধরে নিব যে 1 সপ্তাহ পরে সরকারি ইউনিলেটারালি কোনো ডিসিশন দিয়ে দিবে, বিশেষ করে গণভোট এবং জুলাই আদেশের বিষয়, এই দুইটাই তো? আমি কোনো স্পেকুলেশন করতে চাই না, তবে সরকার কালকে যে বক্তব্যটা দিয়েছে তার লিখিত কপিও আপনাদের কাছে আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখবেন। সেখানে দুটো শব্দ বলা হয়েছে, সম্ভব হলে 1 সপ্তাহ।
সম্ভব হলে এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে? না, এক সপ্তাহ সর্বোচ্চ এরকম কোনো টাইম লিমিট সরকার বেঁধে দেয়নি। রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না তাদের আরেকটু সময় দরকার, সেই সময়টুকুও সরকার দিতে রাজি আছে, কারণ সম্ভব হলে মিনস হচ্ছে যে এখানে একটা গ্রে এরিয়া আছে। আলটিমেটাম টার্মটাও ইউজ করতে চান নাই, আইন উপদেষ্টাকে বলা হয়েছিল যে আপনি কি এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আলটিমেটাম দিচ্ছেন, উনি বলছেন না আমরা এটা আহ্বান জানাচ্ছি। এক্স্যাক্টলি। কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা বিএনপি এবং জামাতের কিছু কিছু প্রতিক্রিয়া দেখেছি নেতৃবৃন্দের কাছ থেকে, তারা আবার সরকারের কাছেই বলটা ঠেলে দিতে চেয়েছেন, বলছেন যে সরকারকে এই উদ্যোগটা নিতে হবে, আমরা কেউ কারো ওনাদের আমন্ত্রণ জানাবে না। সরকার তো উদ্যোগ নিয়েছে, সরকার উদ্যোগ নিয়েছে দেখেই তো আপনার 47টা কর্মদিবসে ঐক্যমত্য কমিশনে আলোচনাগুলো হয়েছে, এবং তারপরে ওই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। সরকার তো তার দায়িত্ব অবহেলা করেনি। সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা এমন ছিল যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক ইস্যুতে মুখোমুখি বিতর্কে যেতে চায় না, কখনোই যেতে চায়নি। কিন্তু সরকার তো সেই বিতর্কের আয়োজন করেছে, সেখানে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। মিলন ভাই যে একটু আগে অনেকগুলো যুক্তি দেখিয়েছেন, যদিও আপনি যদি আমাকে সময় দিতেন আমি অনেক কিছুই হয়তো বলতে পারতাম, কিন্তু সরকার তো আপনার সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসেছে এবং তারা এই বিভিন্ন রাজনৈতিক ইস্যুর যে ভালো মন্দ এগুলো নিয়ে আলোচনা করে যার যার রাজনৈতিক অবস্থানটা সেখানে ব্যাখ্যা করেছে। আপনার অবস্থান হয়তো আমার কাছে গ্রহণযোগ্য হয় না, আমি বলতে এখানে সিম্বলিক করতে বলছি, যে একটা রাজনৈতিক দলের অবস্থান হয়তো আর একটা রাজনৈতিক দলের কাছে মনে হয়েছে যে এটা গ্রহণযোগ্য নয়। এটা রাজনৈতিক বিতর্ক, এই বিতর্কটা বরং সুস্থ, কারণ অনেকগুলো আইডিয়া একটা মতামতে আসে। এবং আপনার যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, একটা সময় তো মনে হয়েছিল যে অনেক বিষয়ে আলোচনা ব্যস্ত যাবে, কিন্তু তারপরে তো তারা আবার আলোচনা এসেছে, জুলাই সনদ তো স্বাক্ষর করেছে, আবার বিভিন্ন ইস্যুতে বিতর্কের পরে পরস্পর কিন্তু ছাড়ও দিয়েছে। অনেক ছাড় দিয়েও তো অনেক বিষয়ে এগ্রি করেছে। 166টা প্রস্তাব রাখা হয়েছে, টোটাল 166 ছিল। হ্যাঁ, সেখান থেকে 85 লাস্টলি সেটা 85 প্রপোজালে তো রাজনৈতিক দলগুলো কিছু কিছু প্রপোজালে কারো ভিন্নমত থাকতে পারে, কিন্তু মোটা দাগে তো তারা একমত হয়েছে। সো এই বিশ্বাস থেকেই সরকার রাজনৈতিক দলগুলোকে আরেকটু সময় দিয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে গণভোট দেখেন নির্বাচনের আগে হলে কি কেন আগে প্রয়োজন সেটা জামাত কিন্তু তার অবস্থানটা প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা করেছেন। আবার নির্বাচনের দিনই কেন গণভোট প্রয়োজন সেটা বিএনপিও ব্যাখ্যা করেছে। দুইটা দলেরই কিছু যুক্তি আছে। এখন সরকার হয়তো কোন যুক্তিটা একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে এবং যেই যুক্তিগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেগুলো নিয়ে আলাপ আলোচনা তো উপদেষ্টা পরিষদে হয়েছে, আরও হবে। আমি ভিন্ন একটা প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি, যে আপনি জানেন যে আজকে সকালেই আরপিওর গেজেটটা মিডিয়ায় আসছে, এবং এই আরপিও নির্বাচন কমিশন যেটা জেনারেট করেছে যে আরপিওতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি, অনেকগুলোই সংশোধনী আসছে। এর মধ্যে বিশেষভাবে যে সংশোধনীকে নিয়ে বিএনপির পক্ষ থেকে একটা আপত্তি আসছিল, যে রাজনৈতিক দলগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেই ক্ষেত্রে দলীয় প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে, এই সংশোধনী আনা হয়েছে। আগে ছিল যে নিজের দলের প্রতীকেও পারবে অথবা মূল দলের প্রতীকেও পারবে, যার সাথে জোটে তারা গেল অন্য প্রতীকেও পারবে। এইটা আরেকটা বিষয় হলো যে সেনাবাহিনীকে, বিশেষ করে সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে 17 বছর পর আবার ইনকর্পোরেট করা হয়েছে। এটা 8 সালে হয়েছিল সম্ভবত, এরপরে এইটা প্রথম আরেকবার নিয়ে আসা হয়েছে। এরকম অনেকগুলা প্রায় উল্লেখযোগ্য মেজর যদি আমি বলি 10টা সংশোধনী এখানে আছে, আরপিওতে আনা হয়েছে। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত আমি শেষেটাই শুরু করি। তারপরে একক প্রার্থী হলে এখানে না ভোটটা ইনক্লুড হবে, না ভোটের ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে এটা যুক্ত হচ্ছে। পোস্টাল ব্যালটটা নিয়ে আসা হয়েছে আরপিওতে সংশোধনের মাধ্যমে। জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে দলকে 1.5 লাখ টাকা পর্যন্ত জরিমানার পরিমাণটা বাড়ানো হয়েছে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যে রিটার্নিং অফিসার চাইলে পুরো কেন্দ্রের নির্বাচনটা একটা আসনের নির্বাচনই বাতিল করে দিতে পারবেন, এরকম বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে এবং রিটার্নিং অফিস। ভুল তথ্য দিলে, কেউ যদি হলফনামায় ভুল তথ্য দেয়, আপনি যদি ইলেক্টেড হয়েও যান, তাহলে পরবর্তীতে আপনার এই এমপিশিপ চলে যেতে পারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে, তারা যদি আপনার এই ভুল তথ্যটা আবিষ্কার করতে পারে যে হলফনামায় ভুল। এই জাতীয় সংশোধনী আনা হয়। আপনার শেষেরটা আমি আগে বলি, রিটার্নিং অফিসারে ভোট বাতিল করতে পারবে। নির্বাচন কমিশন ভুল তথ্যের জন্য
ক্যান্ডিডেট ইলেক্টেড হলে পরেও গ্যাজেট হলে পরেও তাকে বাদ দিতে পারবে। আর নির্বাচন কমিশন যদি কোনো ষড়যন্ত্র করে বা মিথ্যেভাবে কাউকে এই ডিক্লেয়ার করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থার বিধান রেখেছে? রাখেনি। ধরুন আমি নির্বাচিত হয়েছিলাম, নির্বাচন কমিশনের যোগ সাজসে এই যে টিএম হুদা আর ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন সাহেবরা, ওনাদের সময় আমি নির্বাচিত হয়েছিলাম 2008 সালে। আপনারা অনেক লেখালেখি করেছেন। কিন্তু যোগ সাজসে যেই চিঠি দিবে সেক্রেটারি, সেই চিঠি জয়েন্ট সেক্রেটারি দিয়ে আমাকে সংসদে ঢুকতে দেয় না। তার বিরুদ্ধে কি নির্বাচন কমিশনের এই চিফ ইলেকশন কমিশনার বা কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? না, হয়নি। তারা ভোট বাতিল করতে পারবে, কিন্তু তাদের সার্টিফিকেশনে আমি এমপি হয়েছি। বিফোর দে ইস্যু এ সার্টিফিকেট, তারা ভুল করলে তাদেরও তো বিচার আসতে হবে, সেটা তারা করেনি। একক না। আচ্ছা, এটা ইন্টেনশনটা কি? আপনি এটা কি আওয়ামী লীগের সময় মনে আছে সেই 73 ইলেকশন ফরিদপুরে একজন এসে বলল 2008 সালেও কিন্তু নাটা যুক্ত হয়েছিল। 2008 সালে যুক্ত করা হয়েছিল। 2008 সালে আপনি বলছেন একক প্রার্থী, এখন হলে একক প্রার্থীর ক্ষেত্রে তার বিরুদ্ধে না ভোট দিতে হবে একক প্রার্থীর ক্ষেত্রে। এটা কি সেই সময় যে ফরিদপুরের একজন ক্যান্ডিডেট এসে বলল তৎকালীন প্রধানমন্ত্রীকে যে আমি তো পাশ করে আসছি, আমার বিরুদ্ধে কেউ ক্যান্ডিডেট হয়নি? তো সেই বড় নেতা বললেন, যা যা যা, যেই সাতটাকে বেঁধে রেখে আসছিস ওই সাতটাকে ছেড়ে দে। এখন তো কাউকে বেঁধে আসতেছে না। তাহলে এই জায়গায় না ভোটটার কি পারসেপশন থাকতে পারে একটি লোককে ফেল করানোর জন্য? আচ্ছা, যদি না ভোটে কেউ না, এই ভয়ভীতি দেখিয়ে যাতে কোনো ক্যান্ডিডেটকে আপনি নির্বাচন থেকে বিরত না রাখেন, প্রভাবশালী কেউ না রাখতে পারে না, তাহলে আপনি ইন্টেলিজেন্স কি করছে? নির্বাচন কমিশন এর আগে কি করছে? আপনি যখন না ভোট দিলেন, তাহলে না ভোটের পরিমাণ, তারপর যখন একজন ক্যান্ডিডেট কেউ ভোট দিতে যাবে না, তখন যদি আমরা অতি উৎসাহিত হয়ে একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা সকলে গিয়ে যদি না দেয়, তখন আপনি কি করবেন? ম্যারিটস অ্যান্ড ডিমেরিটসগুলো চিন্তা করতে হবে। যেই দলটি নির্বাচনে নেই, সেই দলটি 35% ভোট রয়ে গেছে। আর যখন একক ক্যান্ডিডেট হবে, সে কি সবাইকে জোর করে ভোট ব্যালটের জন্য নিতে পারবে না। তখন না ভোট যদি অতি উৎসাহিত হয়ে যায়, তাহলে সে না ভোটই হবে। তা আপনি কয়বার সেই জায়গায় ইলেকশন করবেন? দ্বিতীয়বার তাই হবে, তৃতীয়বার তাই হবে। বাংলাদেশে তো এরকম পরিস্থিতি এখনো হয় নাই যে আপনি যদি নির্বাচনের একটা সুযোগ করতে হবে। সেটা তো 2014 সালের নির্বাচনের চিন্তা করলে হবে না। তখন তো সবাই বয়কট করছে না। আমি এখনকার বলছি, তখন 153 সিটে হয়ে গিয়েছিল। আমার বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট হলো না। এখন আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট না হতে আমার ভোটারসরা উইলিংলি ভোট দিতে গেল না। আর এই যে ফ্যাসিস্ট পার্টির লোকগুলি রয়েছে, তারা উইলিংলি না দিয়ে আসলো। হোয়াট ইজ দ্য আউটকাম? আপনি দেশের সার্কামস্ট্যান্স সিচুয়েশন উপরে হবেন। আপনি আসেন, আরেকটা বললেন পিআর। পিআর মানে কি? কোটা পদ্ধতি না? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি বিশেষ পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, আরেকজন বিশেষ পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, কিন্তু সে মুক্তিযোদ্ধার সন্তান, সে কোটায় চলে গেল, তো ফেল করে পাস করানো? আচ্ছা, আপনার মতো প্রথিতযশা সাংবাদিক যদি আমরা মনে করি আপার হাউসের দরকার, আপনাকে একটা দলে যেতে হবে, মানে আপনি ফোর্স করছেন প্রত্যেকটা নাগরিককে একটা দল করতে হবে, তা নাহলে পিআরে আপনি ঢুকবেন কিভাবে? আর কি বললেন আপনি? ইসির কি কথা বললেন? না, এসির পাওয়ার নিয়ে বলছিলাম। তো আপনি যে সমস্ত কথা বলছেন, যে যুক্তি দেখাচ্ছেন, তাইলে কি আপনি চান না যে নির্বাচন কমিশন শক্তিশালী হোক, তাদেরকে ক্ষমতায়ন করাটা কি আপনারা চান না? আমি বলছি যে বাংলাদেশে টিএনসেশন নাই। টিএনসেশন? হ্যাঁ, নাই, টিএনসেশন নাই। আপনি আগে নিজে যে চেয়ারে বসছেন, সেখানে বলে আপনি জবাবদিহিতে যাবেন। আপনি দেখুন জবাবদিহিটা কিভাবে করলো। আরেকটা বিষয় আমি একটু বলি, যে পিআরএ আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, আরপিওর মধ্যে যে ফেরারি আসামি কেউ প্রার্থী হতে পারবে না। কোর্ট যদি বলে যে উনি ফেরারি, তাইলে প্রার্থী হতে পারবে না। এখনকার এই আরপিও হওয়ার আগ পর্যন্ত ছিল কিন্তু আপনি ফেরারি থাকলেও প্রার্থী হতে পারবেন। কেউ একজন আপনার নামে একটা নমিনেশন পেপার সাবমিট করলে প্রার্থী হতে পারবেন। সেগুলি তো অনেক ভালো কাজ করছে, কিন্তু আপনি যেই পয়েন্টগুলো আমাকে বললেন, রিটার্নিং অফিসার। আমরা আজাদ মজুমদার সাহেবের বক্তব্য এই ব্যাপারে একটু শুনি, যে উনি যে যুক্তিগুলা দিচ্ছেন এটা কতটুকু গ্রহণযোগ্য আপনার বিবেচনায়? সেটা ওনার কাছে যেটা ভালো মনে হচ্ছে উনি বলছেন, সেটা আমি জানি না। আর এই সংশোধনীগুলো নিয়ে সামগ্রিকভাবে আপনি কি বলবেন? আমি এটা নিশ্চিত না উনি যেটা বলছেন ঠিক এটা ওনার দলীয় অবস্থান না ব্যক্তিগত অবস্থান। না, এটা ব্যক্তিগত, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। আমরা যতটুকু জানি যে এখানে না ভোটটা করা হয়েছে যাতে 2014 সালের নির্বাচনের কোনো পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। সেই অভিজ্ঞতা থেকে এই না ভোটটা করা হয়েছে। না ভোট যেটা করা হয়েছে সেটা যাতে জনগণের একটা বক্তব্য থাকে যদি একক ক্যান্ডিডেট হয়।
আপনার যদি সবাই সম্মিলিতভাবে আপনাকে না ভোট দেয় তাহলে আপনি ফেল, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে মানুষের রায়টাকে। এটা এই অ্যাকসেপ্ট করার মানসিকতা না থাকলে আমি মনে করি যে নির্বাচনে যাওয়াই ঠিক না, জনগণের রায়টাকে যদি আপনি রেসপেক্ট না করেন। সো এইটা একটা পয়েন্ট। আর একটা আপনি যেটা বললেন দলীয় প্রতীকে নির্বাচন, যার যার দলের প্রতীকে নির্বাচন, যেটা নিয়ে একটা ডিবেট ছিল, এইটা আপনার আমরা এর আগে দেখেছি যে আপনার ধরেন কেউ যদি একটা প্রতীকে বা জোটগত প্রার্থীরাও নির্বাচনে অংশ নেন, তো তাহলে দেখা যায় যে অনেকগুলো রাজনৈতিক দল যে এখানে অংশ নিচ্ছে, অনেকগুলো রাজনৈতিক মত যে এখানে আছে, এটা বোঝাই যায় না। প্রথমত মনে হবে যে এটাও একদলীয় এক ধরনের একটা নির্বাচন। এরকম নির্বাচন যাতে মনে না হয়, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ রাজনৈতিক দলগুলোর স্বাতন্ত্র্য অবশ্যই বজায় রাখা। এবং নির্বাচনের পরে অনেক সময় রাজনৈতিক দলগুলো দেখা যায় যে একই মার্কায় নির্বাচন করছে, কিন্তু তাদের পরবর্তীতে যদি মতভিন্নতা দেখা দেয় তখন তারা বলে যে তারা শুধুমাত্র ইলেকটোরাল একটা অ্যালায়েন্স করেছে, তাদের কোনো পার্টি হিসেবে তাদের মধ্যে সামগ্রিক কোনো অ্যালায়েন্স হয়নি। এই অ্যালায়েন্সটা শুধুমাত্র নির্বাচনের জন্য হয়েছে। তো শুধুমাত্র যদি নির্বাচনের জন্য একটা অ্যালায়েন্স যদি হয়, তাহলে দলগুলোর স্বাতন্ত্র্য তো তখন থাকে না। দলগুলোর স্বাতন্ত্র্যটা ধরে রাখার জন্যই এই বিধানটা করা হয়েছে। এবং এগুলোও কিন্তু বিভিন্ন সংস্কার কমিশন তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে নিয়ে বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের মতামতটাকে নিয়েই কিন্তু এই আরপিওটাকে সংশোধন করা হয়েছে। এখানে আপনার নির্বাচন বাতিলের যে ক্ষমতাটা, আপনি জানেন যে আওয়ামী লীগ এই ক্ষমতাটা আগেও ছিল। এই তাদের গাইবান্ধার একটা উপনির্বাচনে যখন নির্বাচন কমিশন, হাবিবুল আউয়ালের কমিশন যখন একটা আসনের উপনির্বাচন বাতিল করে দিল, তারা এই নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা তারা আরপিও সংশোধন করে হ্রাস করে দিয়েছিল। আবার নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতাটা ফেরত দেওয়া হলো। নির্বাচন কমিশনাররা যদি অবিচার করে বা অন্যায় করে, তাহলে প্রথম কথা হচ্ছে প্রার্থীর আদালতে যাওয়ার একটা সুযোগ থাকে। আর আদালতে নির্বাচন কমিশনাররাও যে পরবর্তীতে কোনো একটা সময় জবাবদিহিতে আসে, সেটা তো আমরা এই যে এখন কয়েকজন সাবেক নির্বাচন কমিশনার বিচারের মুখোমুখি হয়েছেন, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সো নির্বাচন কমিশনাররা কোনো একেবারে জবাবদিহিতার ঊর্ধ্বে বা পরবর্তীতে জনগণের কাছে বা রাজনীতিবিদদের কাছে তাদের কোনো জবাবদিহিতা করতে হবে না, এই বিষয়টাও আমার মনে হয় ঠিক না। এটা মিলন ভাই হয়তো ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা তিক্ত, সেই কারণে হয়তো উনি এই বিষয়টা বিরোধিতা করেছেন। কিন্তু আমরা মনে করি যে সিস্টেমটা এমন হওয়া উচিত যাতে নির্বাচন কমিশন শক্তিশালী থাকে। আর নির্বাচন কমিশন শক্তিশালী থাকলেই আপনার অতীতে রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের প্রভাবমুক্ত হয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারেনি। ভবিষ্যতে তারা কাজ করতে পারবে। রাজনৈতিক সরকার বা যেই তত্ত্বাবধায়ক সরকার যখন যে সরকারই থাকুক না কেন, সেই সময় নির্বাচন কমিশন তারা তো আরও অনেক নির্বাচন, জাতীয় নির্বাচন ছাড়াও অন্য নির্বাচন করতে হবে, তারা সরকারের প্রভাবমুক্ত হয়ে তারা নির্বাচনগুলো আয়োজন করতে পারবে এবং গণতন্ত্রটা তারা শক্তিশালী থাকলে শক্তিশালী হবে। সবশেষে ছোট্ট একটা বিষয় নিয়ে সংক্ষেপে একটা আলোচনা করব, যে সরকারের পক্ষ থেকে পাঠ্যপুস্তক নিয়ে এবং স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ করে সর্বশেষ একটা সিদ্ধান্ত আসছে। যেহেতু মিলন ভাই শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন দীর্ঘদিন এবং উনি তখন সফলভাবেই নকল প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমরা সবাই জানি। তো এই শিক্ষক নিয়োগ নিয়ে একটা বিতর্ক ছিল, সরকারের একটা সিদ্ধান্ত আসছে, এই নিয়ে যদি আপনি খুব সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। শিক্ষক নিয়ে বিতর্কটা উঠেছিল, সরকারের একটা সিদ্ধান্ত ছিল 2 মাস আগে আপনার প্রাথমিক বিদ্যালয়গুলোতে 2500 শরীরচর্চা শিক্ষক এবং আপনার 2500 সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আপনি জানেন যে আমাদের দেশে আসলে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 65,000। তো ক্লাস্টার পদ্ধতিতে এটা নিয়োগের একটা সিদ্ধান্ত ছিল। ক্লাস্টার পদ্ধতিতে পরবর্তীতে সচিব কমিটি দেখেছে যদি এটা করা হয় তাহলে একজন শিক্ষককে 20টা স্কুলের দায়িত্ব নিতে হয়, যেটা বাস্তবসম্মত নয় বলে সচিব কমিটি মনে করেছে। এবং সচিব কমিটি এটাও মনে করে যে মাত্র 2500 শিক্ষক নিয়োগ দিলে যদি এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্কুলে নিয়োগ দেওয়া হয়, অন্য স্কুলগুলো বৈষম্যের শিকার হবে। তো এই পরিস্থিতি বিবেচনা করে সরকার পরবর্তীতে এই সিদ্ধান্তটা বাতিল করেছে। তবে চিন্তাটা একেবারে পরিত্যাগ করেনি সরকার। আজকে কিন্তু তার ব্যাখ্যায় বলেছে যে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এই বিষয়গুলো প্রয়োজন আছে। সরকার যদি তার আর্থিক সামর্থ্য হয় তাহলে এই পদগুলো সৃজন করে পরবর্তীতে এই নিয়োগের বিষয়গুলো পুনর্বিবেচনা করবে। ধন্যবাদ। মিলন ভাই, আপনার কাছ থেকে লাস্ট 1 মিনিট। না, আমি বলতে চাচ্ছি যে এই সঙ্গীত শিক্ষক বা শরীরচর্চা শিক্ষকের যেমন প্রয়োজন রয়েছে, কিন্তু সবার ঊর্ধ্বে প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং ধর্মীয় শিক্ষাই নৈতিক শিক্ষাকে সামনে আনে। আমাদের প্রত্যেকটি ধর্মই
আমি আমার ধর্মের কথা, সকল ধর্মের মধ্যে নৈতিক শিক্ষাই সবচেয়ে বড় উপাদেয়, কিন্তু আমরা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষকের অনুপস্থিতি আমাদের জাতিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। অতএব 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনায় আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদারকে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। আজকের অতিথি, আমাদের দুজন অতিথি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।